সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক ও সাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস। শুভ সকাল, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। এখন লেখালেখি নিয়ে কাজ করছেন, কাজ কেমন চলছে এবং কোন লেখাটা নিয়ে এখন বেশি কাজ? আমি বস্তুত যেটা আপনি জানেন যে ডিটেকটিভ ধারার লেখা আমি মূলত লিখে থাকি। তো এর পাশাপাশি আরও কিছু বই আমার মনে হয়েছে এখন আমাদের পাঠকদের জন্য খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। সেটা আপনি জানেন যে ইদানিং আমাদের তরুণীদের দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের ডিপ্রেশন থেকে শুরু করে নানা রকম মনোবৈকল্যে ভুগতে থাকে আর কি। আমি মনে করি ডিটেকটিভের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। আপনি জানেন মেডিকেল জার্নাল ল্যান্সেট একটা সমীক্ষায় দেখিয়েছেন যে আলঝেইমার্স রোগ থেকে শুরু করে আমাদের যেগুলো যৌক্তিকীকরণের যে বিষয়গুলো থাকে, আমাদের ব্রেইনের একটি অংশ ডিটেকটিভ ধাঁচের লেখা পড়লে উজ্জীবিত হয়। এবং সেক্ষেত্রে যেটা হয় যে আমরা জানি যে আমাদের দুটো ট্রান্সমিটার রয়েছে, সেরোটোনিন এবং ডোপামিন, এগুলোর কিন্তু তখন চলাচল বেড়ে যায় এবং তাতে একটা ভারসাম্য বজায় থাকে কর্টিসলের সঙ্গে সেরোটোনিন কিংবা ডোপামিনের। তো এর সঙ্গে আসলে ডিটেকটিভ ধাঁচের লেখার একটি সরাসরি যোগাযোগ রয়েছে বলে ল্যান্সেট মেডিকেল জার্নাল বলেন। তো সেই জন্য আমি মনে করি যে আমার শুধুমাত্র সাহিত্য রচনাই নয়, বরং একটা সামাজিক দায়িত্ববোধ থেকেও আমি ডিটেকটিভ গল্প উপন্যাস এগুলো লিখে থাকি। আচ্ছা, এবং আপনি আরেকটি বিষয় নিয়েও খুব ভালো লেখালেখি করেছেন এবং আসলে পাঠকরা এটা খুব পছন্দ করেছে, যেটা হচ্ছে ডিপ্রেশন নিয়ে, স্ট্রেস রিলিফ নিয়ে। সো এই ধরনের বই লেখার পেছনে অবশ্যই বড় কোনো কারণ রয়েছে, সেটা সম্পর্কে জানতে চাই। এবং বইটি লেখার পরে যখন পাঠকরা পড়েছেন সেটার রিভিউটাও একটু ডেফিনেটলি। যেটি আমি মানে নিকট অতীতে আমি মনে করতে চাই যে আমারই ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি ছাত্র এবং সে ডি ইউনিটে প্রথম হয়েছিল, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, অনন্য গাঙ্গুলি। রিসেন্টলি তিনি আত্মহত্যা করেছেন। তো আমি তার সামাজিক বা ব্যক্তি জীবন নিয়ে একটু স্টাডি করলাম। তারপরে যেটা মনে হয়েছে যে তার এরকম একটা হিস্ট্রি আগেও ছিল। এটা কিন্তু জেনেটিকও হতে পারে অনেক সময়, যে মানসিক মানে একটু টানাপোড়েনের মধ্য দিয়ে গেলে পরে এটা সবসময় যে ফিজিক্যাল তা নয়। তো যেটি দেখলাম যে তার এরকম চিকিৎসা আগেও হয়েছিল এবং এরপরে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে অনন্য কিন্তু সুস্থও হয়েছিল। এবং যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, সে একটি ডি ইউনিটের প্রথম স্থান দখল করে। সে অত্যন্ত মেধাবী। এখানে একটি বিষয় আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। যখন বলা হয় যে একটি ছেলে বা মেয়ে মেধাবী, তখন তাকে এক ধরনের ট্যাগ দেওয়া হয়, যে ট্যাগিংয়ের যে সংস্কৃতি চলছে, বলতে পারেন এটা ইতিবাচক, দোষের কি। কিন্তু এখানে একটা দোষের বিষয় রয়েছে। যখন আমরা জানি যে অনন্য খুব মেধাবী, তার মানে হলো যে সে অনেক ভালো করবে ভবিষ্যতে, তার সাকসেস তার মুঠোবন্ধী হবে। এতে যেটা হয়, ওই অনন্যর মতো ছেলে মেয়েদের মধ্যে একটা প্রেশার তৈরি হয় যে আমি যদি ভালো করতে না পারি, আমার যদি ভালো জব না হয়, তাহলে আমার বাবা মা কী মনে করবে, তাদের ফেস লস হবে, বা সমাজের কাছে আমি ঠিক আগের মতো আদরণীয় থাকবো না। এই জন্য আমি বলি যে মেধা এককভাবে কোনো শব্দ নয়, এর সঙ্গে আরেকটি শব্দ অবশ্যই যুক্ত করতে হবে, সেটিকে বলে মননশীলতা। একজন মননশীল মানুষ শুধু নিজেকে নিয়ে ভাবে না, সে কিন্তু তার বাবা মার কথা ভাবে, পরিবারের কথা ভাবে এবং সমাজের কথা ভাবে। আমি যদি অনন্যের কথায় ফেরত যেতে চাই, তিনি মেধাবী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মননশীলতা ঘাটতি বিভিন্ন কারণে হয়েছিল। তা না হলে তিনি কি করে এরকম একটা রেসপন্সিবল কাজ করলেন যে তার বাবা মার অবস্থা এখন কেমন, বা আমাদের দেশ একটি মেধাকে হারালো। এই যে এই বোধ কিন্তু একজন মেধাবী মানুষের থাকে না, থাকে একজন মননশীল মানুষের। সো এই বিষয়গুলো আমি মনে করি। এখন আপনি বলতে পারেন যে এই দোষ কি অনন্যর? অবশ্যই নয়। আপনি জানেন যে আমাদের যে মানসিক ভারসাম্যহীনতা তৈরি হওয়ার পেছনে কিন্তু ব্যক্তিক কারণের পাশাপাশি সামাজিক কারণও রয়েছে। সোশ্যাল, যে আমরা যেটাকে বলি যে অ্যানোমি, যেটিকে আমাদের একজন মনস্তাত্ত্বিক বলেছেন, উনি এমিল ডারখাম, উনি বলেছেন অ্যানোমি মানে হলো এমন একটা সামাজিক বাতাবরণ যেখানে আপনি কোনো আশা খুঁজে পাচ্ছেন না, সব জায়গায় সহিংস পরিবেশ দেখছেন, আপনার নিকট ভবিষ্যতে কোনো সেরকম নিশ্চয়তা আপনি দেখতে পাচ্ছেন না। সিম্পলি যে আপনি যে পড়াশোনা করছেন, সেদিন তো একজন দেখলাম খুব মজা করে বলেছেন যে আজকালকার ছেলে মেয়েরা টিকটক করবে না তো কী করবে, তারা নিশ্চিত নয় যে আফটার ফিনিশিং দেয়ার স্টাডি তারা একটা চাকরি পাবে। তো এই যে উনি মজা করে বলেছেন, তখন তারা টিকটক ছাড়া কী করবে? আমার এখানে একটু বক্তব্য রয়েছে। আমাদের সমাজ কিন্তু সেই ক্ষেত্রে যথেষ্টই ব্যর্থ। সমাজ মানে রাষ্ট্র, তারা কিন্তু একজন মেধাবী মননশীল মানুষের পরবর্তী জীবনকে কিন্তু সিকিউর করতে পারছে না। এর ফলে ব্রেইন ড্রেইন হচ্ছে, মানসিকভাবে তারা খুব মানে নুজ হয়ে পড়ছে এবং তার ফল তো আমরা দেখতেই পাচ্ছি। এই যে ডিপ্রেশন নিয়ে যে আপনার গবেষণা, এখানে তো আসলে আমরা দেখি যে ইয়াং জেনারেশনের মধ্যে এটা খুব বেশি কাজ করে, কিন্তু আমরা যদি একটু তার পরবর্তী মানে আমাদের আগের প্রজন্মকে দেখি, যারা এখন আমাদের মা বা এখন যারা আমাদের আন্টিরা রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু পারিবারিক অনেক বিষয়ে ওই জেনারেশনের মধ্যেও কিন্তু আমরা একটা ডিপ্রেশন দেখতে পারি, কারণ একাকিত্ব, ঘরের মধ্যে থাকা। কিন্তু সেটা আসলে এইরকম হারে কিন্তু ছিল না। এর কারণটা হলো, আমি আপনাকে বলি যে এটাকে আমরা যদি ডিপ্রেশন
ডিপ্রেশনকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে সেক্ষেত্রে বলতে হয় যে এক ধরনের দীর্ঘমেয়াদী হোক স্বল্পমেয়াদী হোক এক ধরনের মনস্তাত্ত্বিক জটিলতা, স্ট্রেস থেকেও ডিপ্রেশন তৈরি হয় বা একটা আরেকটাকে কিন্তু এটা আপনার একটা আরেকটাকে টেনে নিয়ে আসে। তো আগের দিনে আমাদের বাবা মাদের যারা দেখেছি তাদের কিন্তু এই সাকসেস নামক যে শব্দ, এই ইঁদুর দৌড়টি ছিল না। তারা খুব অল্পে খুশি হতেন। আমি যদি বলি যে চাহিদা, অনিয়ন্ত্রিত চাহিদা, ইঁদুর দৌড়, এতে সামিল হতে গিয়ে কিন্তু আমরা নিজেকেই নিজে একটা চাপের মধ্যে ফেলছি। আপনি যথার্থই বলেছেন, এখনকার তরুণদের মধ্যে এই জিনিসটি বেশি। তারা কিন্তু শর্টকাটে হলেও একটা কিছু পেতে চায়। আমরা যদি আমেরিকান ড্রিমের কথা বলি, একটা শব্দ আছে কোট আনকোট, যে একটা ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো সোসাইটি এবং রাত জেগে মদ্যপান করা। আমাদের সমাজেও সেই সংস্কৃতি চলে এসছে। আমরা কিন্তু কখনো জিজ্ঞেস করি না যে আমি কি এর যোগ্য, বা আমার জন্য কি ওই সাকসেস মানে তালুবদ্ধ করা কি খুব জরুরি। এবং আমি তো মনে করি যে সাকসেস টু মি, আমি বলি পিস অফ মাইন্ড। আমার যে চাহিদা বা যে চেষ্টা, যে চাওয়াটা আমাকে প্রতি মুহূর্তে কষ্ট দেয় ফিজিক্যালি এবং মেন্টালি, ওইটা কখনো সাকসেস নয়। আমি নিজেকে অবশ্যই অ্যাসেস করবো। আমরা জানি ডিপ্রেশনের ক্ষেত্রে যেই বিষয়টা আমাদের এখন বেশি আমরা আলোচনা করি সেটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স, ইআই, নট এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা যতটা এগিয়ে রাখতে চাই, এটি কিন্তু মানুষকে শান্তি দেয় না, ইমোশনাল ইন্টেলিজেন্স দেয়। ইমোশনাল ইন্টেলিজেন্স কীভাবে আসে? আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট দরকার, যে আপনি কে। আমি যেটি বলছিলাম যে আমি কিসের যোগ্য সেটি না বুঝে আমি ভাবি যে আমার পাশের বাড়ির ছেলেটি পারছে, আমাকে পারতে হবে। এটা কিন্তু সম্ভব নয়, সবার টেকচার একরকম নয়। দ্বিতীয় হলো সেলফ রেগুলেশন। আমরা তখনই একটা খারাপ কাজ করি যখন আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। স্বনিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। তারপরে মোটিভেশন, আমরা নিজেকে নিজে মোটিভেট করব যে আমি পজিটিভলি, জেদ নয়। আরেকটি আমরা যেটা বলতে চাই এমপ্যাথি। এমপ্যাথি সমাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ সহমর্মিতা। আমি একা কেন ভালো করব, আমার আশেপাশে যারা আছে সবার জন্য ভাববো, এই যে বিষয়টি, এটাকে বলে এমপ্যাথি। এখন ইমোশনালি যদি আপনি ইন্টেলিজেন্ট হন, তাহলে শুধু আপনি নিজেকে নিয়ে ভাববেন না, যেটা গৌতম বুদ্ধ বলেছেন, ডিজায়ার কিলস হ্যাপিনেস। আপনি যদি সুখী হতে চান তাহলে আপনাকে ডিজায়ার অর্থাৎ চাহিদাকে অবশ্যই বাদ দিতে হবে। আপনি যদি শুধু চাই করেন তাহলে কিন্তু আপনার এই না পাওয়ার বেদনা বাড়বে। আপনি তখন অনেক ধরনের নেগেটিভ ঝুঁকি নেবেন এবং জীবনের সুখের দেখা পাবেন না। সো এগুলোও আমাদের অনেক সময় ডিপ্রেসড করে ফেলে। আচ্ছা, ডিপ্রেশনের তো অনেক শ্রেণীবিন্যাস রয়েছে, অনেক কাইন্ড অফ ডিপ্রেশন আমাদের এখানে এক্সিস্ট করে আমাদের সোসাইটিতে। কিছু পরিমাণ ডিপ্রেশন কিন্তু আমরা দেখি অন্য যেটা পেয়েছে সেটা না পেয়ে একটা ডিপ্রেশন কাজ করে। এই ডিপ্রেশনটা আসলে কাটিয়ে ওঠার ক্ষেত্রে অবশ্যই মন মানসিকতা ভালো রাখার একটা বড় মাধ্যম কাজ করা উচিত। এছাড়া আর কি কি উপায় সে আসলে এই জায়গা থেকে সরে আসতে পারে? কারণ মাইন্ড সেট আপ এবং এই যে জেদের কথাটি আপনি বলছিলেন, জেদও কিন্তু একটা কাজ করে যে ও পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। হ্যাঁ, সেটা একটা ঠিক আছে, কিন্তু তার আগে আমি কতগুলো খুব সহজ, ডিপ্রেশন কিন্তু সহজে চলে যাবে এরকম কোনো বিষয় নয়। কারণ এটা হলো সাইকোসোম্যাটিক, একই সঙ্গে দৈহিক এবং মনস্তাত্ত্বিক এবং কোনো কোনো ক্ষেত্রে বংশীয়। এরকম আমরা পাবো মাঝে মাঝে যে একটি পরিবারের ম্যাক্সিমাম লোকই মানসিকভাবে একটু বিকারগ্রস্ত, এটা তাদের পারিবারিকভাবে জেনেটিক্যালি চলে এসছে, ওটার কথা বাদ দিই। কিন্তু নর্মালি আমি মনে করি যে আমরা কিছু কিছু ডিপ্রেশন নিজেরা টেনে নিয়ে আসি। যেমন আপনি যদি একটা সুস্থ জীবনযাপন করেন, আমি বলি 3টি শর্ত যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার অর্ধেক কষ্ট চলে যাবে। প্রথম হলো সুষম খাদ্য। আমরা যা খাচ্ছি, প্রথম কথা হলো বলে থাকি যে বিষমুক্ত নয় কিনা, আর দ্বিতীয় কথা হলো যে সেগুলোকে আমরা ব্যালেন্স ডায়েট বলতে পারি কিনা। আমরা প্রচুর শাকসবজি খাবো, প্রচুর মাছ খাবো, সেগুলোর বদলে কিন্তু আমরা প্রচুর লাল চর্বি খাচ্ছি, প্রচুর ফাস্টফুড খাচ্ছি। ফাস্টফুড কিন্তু অত্যন্ত ক্ষতিকর। সেখানে ধরেন আপনার বিভিন্ন ধরনের যে যৌগগুলো আমাদের জন্য ক্ষতিকর, আমরা সেখানে টেস্টিং সল্ট ব্যবহার করি, বিভিন্ন রং ব্যবহার করি, এগুলো সরাসরি আমাদের পাকস্থলী এবং কিডনিকে এফেক্ট করে। এবং সুস্থ দেহে সুন্দর মন, আমাদের শরীর যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। এই জন্য আমি বলি যে আপনাকে অবশ্যই বেশি বেশি শাকসবজি ফলমূল যুক্ত খাবার খেতে হবে এবং ফাস্টফুড টোটালি বাদ দিতে হবে, এটা একটা ক্ষতিকর। তারপরে কোমল পানীয়, এগুলো আমাদের তরুণদেরকে কিন্তু মতিচ্ছন্ন করছে। দ্বিতীয় হলো সুষুপ্তি, সুন্দর ঘুম। আপনি জিজ্ঞেস করুন যে আপনি কতক্ষণ বা আমরা কতটুকু ঘুমাই। অন্ততপক্ষে 7 ঘন্টা, রাত 11টা থেকে শুরু হয়ে 7 ঘন্টা কিন্তু আমাদের ঘুমানো উচিত, যেটাকে বিউটি স্লিপ বলে। দিনের বেলা পড়ে ঘুমানো, এটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। দিনের বেলা ঘুমানো যাবে না, ওইটা কাজের সময়। এবং লাস্টেবলি সেটি হলো আমাদের প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখাতে হবে, কারণ শরীর কিন্তু বসিয়ে রাখার জন্য নয়। আমরা যারা বসে বসে কম্পিউটারের কাজ করি বা অন্য যে কোনো পেশায়, এই পেশাজীবীরা কিন্তু কোনো না কোনো রোগে আক্রান্ত হন, কারণ তারা যেই পরিমাণে ইনপুট নিচ্ছেন, আর্ন করছেন, খাবার খাচ্ছেন, সেটা কিন্তু বার্ন করছেন না। সুতরাং সুন্দর খাওয়া, সুষুপ্তি এবং ফিজিক্যাল এক্সারসাইজ, এই 3টি যদি আপনি নিয়মিত করেন, আমার ধারণা অর্ধেক অসুখ আপনার হবে না। আর দ্বিতীয় হলো আপনি যেটা বলেছেন যথার্থ, এটা তো কনকোয়েস্ট অফ হ্যাপিনেস বইয়ের মধ্যে আমাদের বার্টন রাসেল বলেছেন যে আমরা আনহ্যাপি, এর মানে এই না যে আমাদের কম আছে। আমরা আনহ্যাপি, আমরা আমাদের পাশের লোকটাকে ছাপিয়ে যেতে চাই, যে ওর গাড়ি আছে আমার গাড়ি নাই,
ওর গাড়িটা হলো ধরেন মার্সিডিজ বেঞ্জ, আমার তার চেয়ে দামি গাড়ি হতে হবে। এই যে একটা ওই আগেই বলেছি যে কম্পিটিশন, নেগেটিভ কম্পিটিশন, এটা কিন্তু কোনো দরকার নেই। এর থেকে নানা রকমের অপাওয়ার না পাওয়ার বেদনা তৈরি হয়। এবং আমরা তো বাচ্চাদেরকে খুবই মানে টর্চার করি যে ওর ছেলে পারছে তুমি পারছো না, কারণ তোমাকে পারতেই হবে। এবং এটা কিন্তু বাচ্চাদেরকে আস্তে আস্তে মানে হতোদ্যম করে ফেলে। আচ্ছা, বাচ্চাদের কথা যখন এসেছে দাদা, একটু জানতে চাই যে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা কিন্তু অনেক কথা বলে না, তারা অনেক ভয় পায় বা একটু লজ্জা পায়, যেহেতু এখন উড়ন্ত মানে মাত্র তাদের বয়স শুরু, তারা স্কুলে যাচ্ছে। অনেক সময় স্কুলে স্ট্রেস, বাসা স্ট্রেস, এই যে আপনি যেটা বলছিলেন অন্য পারছে তুমি কেন পারছো না, সো এই যে বাচ্চাদের স্ট্রেসের ক্ষেত্রে প্যারেন্টসদের কি কি করণীয় রয়েছে? এখানে পুরোটাই প্যারেন্টসের করণীয়। আমি আপনাকে বলি যে যেহেতু আমারও বেবি আছে এবং আমি তো একসময় বাচ্চা ছিলাম, আপনি যথার্থই বলেছেন, বাচ্চাদেরকে আমরা অনেক সময় অবহেলা করি। আমরা মনে করি ও বাচ্চা, ওর আবার স্ট্রেস কিসের। অথচ আজকাল এটাও একটা সমীক্ষায় দেখা গেছে যে আমাদের যে সমস্ত শহুরে বাচ্চা, এদের মধ্যে অন্তত 40% কোনো না কোনো মানে স্ট্রেসে ভোগে। কী করে? ধরেন কিছু কিছু শিক্ষক আছেন, আমরা ইদানিং দেখেছেন, দুই একজন শিক্ষক নাম করতে চাই না, তারা বাচ্চাদের গায়ে হাত তুলছেন, তাদেরকে ভয় দেখাচ্ছেন, বিভিন্নভাবে টর্চার করছেন। এবং সেটা বাচ্চা বাসায় যে এসে বলবে, মা উল্টো টর্চার করছে যে তুমি বানায় বানায় তুমি মিথ্যা কথা বলছো। অর্থাৎ বাবা মা মোটেও বাবা মার মতো আচরণ করছে না, বিমাতা সুলভ আচরণ করছে। মনে করছে স্কুলে না যাওয়ার বাহানা তারা খুঁজছে। ডেফিনেটলি। এখন দেখেন, আপনি যদি আপনার সন্তানের কথা বিশ্বাস না করেন, তাকে যদি মূল্যায়ন না করেন, তাহলে ওই বাচ্চা বড় হয়ে কোনোদিন আত্মপ্রত্যয়ী হবে না। সে মনে করবে আমার ঘরের লোকই আমাকে দাম দিচ্ছে না। এবং এর থেকে আরেকটা সমস্যা হয়, সেটাকে বলে নার্সিসিস্টিক ডিসঅর্ডার। নার্সিসিজম মানে কি? যে পরবর্তী জীবনে সে মনে করে যে সে সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর, সবাই তার দিকে তাকাবে। এই সমস্ত লোকগুলো নার্সিসিস্টিক ডিসঅর্ডারে ভোগে, যারা কিনা ছোট সময় বাবা মাদের কাছে বা সমাজের কাছে অত্যন্ত অপাঙ্ক্তেয় ছিল। কারণ বাবা মাকে তাকে গুরুত্ব দিত না, বেড়াতে নিয়ে যেত না, তাদের সঙ্গে সুন্দর করে কথা বলতো না। এর জন্য তার মধ্যে একটা খেদ তৈরি হতো যে আমি কেউ না, আমার একটা আইডেন্টিটি নাই। এই জন্য বড় হয়ে মনে করে যে না, আমাকে আমার দিকে সবাই দেখবে। এবং তারা কোনো কোনো সময় জিঘাংসাগ্রস্ত হয়ে পড়ে যে আমি সেরা। এই যে আমি সেরা, আমিত্ববোধ, এটা কিন্তু ছোটবেলার অবহেলা থেকে হয়। এক্ষেত্রে বাবা মা এবং পারিবারিক অন্যান্য সদস্যদের অবশ্যই সিম্প্যাথেটিক হতে হবে, না হলে ওই বাচ্চা বড় হয়ে কিন্তু সমাজের জন্য লায়াবিলিটিস এবং সে অত্যন্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, যেটাকে বলা জুভেনাইল ডেলিনকুয়েন্সিতে কিন্তু আক্রান্ত হতে পারে। আচ্ছা, এখন তো আমরা যেহেতু এআই এর যুগে বা ডিজিটালাইজড যুগে যে এতটা আপডেটেড হচ্ছি, আমরা কিন্তু আসলে ফোনের বাইরে খুব একটা যেতে পারছি না। বই পড়ার অভ্যাস তো এখন যারা খুব বই পছন্দ করেন, পাঠক রয়েছেন, তারা খুঁজে খুঁজে বই নিচ্ছেন বা বই মেলাতে যাচ্ছেন এবং বই সংগ্রহ করছেন। কিন্তু এমন কি কোনো মানে প্রসেসে আপডেট করা যেতে পারে যেখানে আসলে বাচ্চারা কিংবা বড়রাও অনেক বিষয় নিয়ে জানতে পারবেন, সচেতন হতে পারবেন এবং বাচ্চাদের নলেজও বাড়বে, যেহেতু তারা সবসময় ফোনের মধ্যেই থাকছেন বা ডিজিটাল ওয়েতেই থাকছেন? হ্যাঁ, আপনি যদি বলেন যে এখন জ্ঞান অর্জনের বিভিন্ন মাধ্যম, এখন আমরা চাইলেও কিন্তু মোবাইলকে সরিয়ে রাখতে পারছি না। বাট মোবাইলের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে এমন কোনো কথা নেই। বরং বই পড়া এমন একটা বিষয়, বই শুধুমাত্র জ্ঞানের আকর তা নয়, বই পড়লে কিন্তু এক ধরনের স্নিগ্ধতা তৈরি হয়। কারণ আপনি যখন স্ক্রিন ফলো করছেন, আপনার মধ্যে আপনার অজান্তেই আপনার মেধা মনন কিছুটা হলো ডাউনগ্রেডেড হয়। কারণ ওইটা কিন্তু পুরোপুরি, ওটা অনেকটা কীরকম ফুড সাপ্লিমেন্ট, নট ফুড। ফুড সাপ্লিমেন্টে উপকার হয় কিন্তু ফুডের মতো নয়। বই পড়ার কোনো ব্যতিক্রম নেই। এবং এই জন্য আমি যেটা মনে করি, এর জন্য অ্যাম্বিয়েন্স বা পারিপার্শ্বিক অবস্থা তৈরি করতে হবে। যেমন শিক্ষকগণ যদি তাদের স্টুডেন্টদেরকে বলেন যে তোমরা এই বইটা পড়ে দেখতে পারো, তাদের কথা কিন্তু বাচ্চারা অনেক সময় শোনে। আবার আপনার বাসায় যদি প্রচুর বই থাকে, বাবা মা যদি বই পড়ে, তখন বাচ্চারা কিন্তু দেখা দেখি, তারা কিন্তু খুব মানে অনুকরণ প্রিয় অনেক সময়। পরিবেশটা তৈরি করতে হবে। এখন দেখেন, যে বাসায় বই রাখা হয় না, বই নেই, সেখানে বাচ্চা বইয়ের প্রতি আকৃষ্ট হবে না, তারা অন্যবিধ খেলনা এতে তারা অভ্যস্ত হবে। পরিবেশটা তৈরি। হ্যাঁ, আপনি জানেন যে ডিটেকটিভ অলোকেশ রয়, আপনার সামনে একটা বই আছে, আমরা নিশ্চয়ই আপনি কথা বিষয়ে আমরা বলবো যে এই আবার ঘুরে ফিরে সেই ডিটেকটিভের দিকেই আসছি। কারণ এই বইগুলো আমাদের বাচ্চারা পড়েন, কারণ এখানে কিন্তু একটা মানে যুক্তিনিষ্ঠা এক ধরনের ব্যাপার থাকে যে আপনি যখন ডিটেকটিভ গল্প পড়েন, সেখানটা ক্যারেক্টার থাকে, আবার সেখানটা একজন ক্রিমিনাল থাকে, পুলিশ থাকে। অর্থাৎ সেক্ষেত্রে সে ওই বইয়ের একটা ক্যারেক্টার হয়ে ওঠে এবং এক ধরনের মানে কম্পিটিশন শুরু হয় যে কে আগে রহস্যটা ধরতে পারবে। আর আপনি জানেন তো যে মানুষ কিন্তু খুবই রহস্যপ্রিয়, তারা যে কোনো কৌতূহল আপনি যেটা নিষিদ্ধ করে দেবেন ওই ব্যাপারে কৌতূহল তৈরি হবে। অর্থাৎ তারা খুবই, আমি মনে করি যে গোয়েন্দা গল্পের এটা একটা চমৎকারিতা, তারা বই পড়তে চায়। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, খুবই চমৎকার বলেছেন, বরাবরের মতোই ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো।
জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।